আগামী জাতীয় সংসদ নির্বাচনের শর্ত সাপেক্ষে না ভোটের বিধান ফিরিয়ে আনল নির্বাচন কমিশন। কোনো আসনে একক প্রার্থী থাকলে সেখানে ওই প্রার্থীকে লড়াই করতে হবে না ভোটের সাথে। পাশাপাশি অনিয়ম হলে পুরো আসনের ফলাফল বাতিল করতে পারবে ইসি। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওর সংশোধনী চূড়ান্তে এসব ফিরিয়ে আনা হয়েছে। সংশোধিত আরপিওতে ইভিএম সংক্রান্ত সব বিধানও বাতিল করা হয়েছে। এখন প্রশ্ন হলো, নতুন এই গণপ্রতিনিধিত্ব আদেশ কিভাবে দেখছে রাজনৈতিক দলগুলো? এর মধ্য দিয়ে নির্বাচন ব্যবস্থা আরও সুষ্ঠু, অংশগ্রহণ ও প্রতিনিধিত্বমূলক হবে কিনা? দর্শক, এ নিয়ে আজকের এখন প্রকাশে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা আলোচনার নাম দিয়েছি ভোটের রাজনীতি। আর এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন, আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট শিশির মনির, এবং মাঝখানে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি মাহমুদ রাকিব। ঠিক আমরা যখন আজকের এই আলোচনা শুরু করছি, কিছুক্ষণ আগে আপনারা জানেন সন্ধ্যার পরে নির্বাচন কমিশন সাংবাদিকদের সাথে কথা বলার সময় বেশ কিছু আরপিওর নতুন নতুন বিষয় এনেছেন। আমরা একটু মিলন ভাই আপনার কাছ থেকে জানতে চাই, শুরুতে না ভোটের বিধানটি ফিরিয়ে আনা হয়েছে, তবে সেখানে সব আসনে নয়, নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। এখানে শুধুমাত্র বলা হচ্ছে যেসব আসনে একক প্রার্থী থাকবে সেখানে না ভোট থাকবে। অর্থাৎ আমরা আগে যে দেখেছিলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় 153 জন এমপি হয়েছিল কোনো এক ভোটে সম্ভবত, তো এই সুযোগগুলো আর থাকছে না। বিএনপি কি খুশি না খুশি এই নিয়মে? দেখুন, আজকে এখানে অত্যন্ত বিজ্ঞ আলোচক রয়েছে শিশির মনির এবং আশরাফ কায়সার, দুজনে আমার খুব বলা যায় খুব ভালো ব্যক্তিত্ব, আমি তাদের পছন্দ করি। শুনুন, নির্বাচন কমিশন যে সংস্কারগুলি করছে, সংস্কার করার সময় তাদেরকে লক্ষ্য রাখতে হবে কার জন্য সংস্কার করছে। সংস্কারগুলো হবে ত্রিমুখী সংস্কার। 1, ভোটার রাইটস, 2, ক্যান্ডিডেট রাইটস, অ্যান্ড 3rd হলো যে ওখানকার নির্বাচন কমিশনে যারা রয়েছে তাদের কি কি রাইটস আছে, এটা দেখতে হবে। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে পারি যে এই নির্বাচন সংস্কার কমিশন যারা গঠন করেছে তার মধ্যে সুজনের বদরুল আলম মজুমদার সাহেব, তিনি লেখালেখি করেন এবং ইলেকশন কন্ডাক্টের উপর উনি কাজ করেছেন অনেক দিন ধরে, ওনার অভিজ্ঞতা রয়েছে, তবে মাঠে ইলেকশন তিনি করেননি। জেসমিন তুলি, সে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে রিটায়ারমেন্টে গিয়েছেন, বহুদিন কাজ করেছেন, পৃথিবীর প্রায় 22-23টি দেশে ইলেকশন কন্ডাক্ট দেখে এসছেন, সেই জন্য ওনার একটা বাস্তব অভিজ্ঞতা রয়েছে। এছাড়া আমি দেখছি না অন্য কারোরও এই অভিজ্ঞতা রয়েছে। ধরুন, আমরা নির্বাচন করেছি, আমরা জানি কীভাবে ফেয়ার ভোটে ইলেকশন হয়েছে এবং জিততে পেরেছি, কিভাবে আমাদেরকে জোর করেছে সেটাও আমরা জানি, দেখেছি, এবং কিভাবে ইলেকশন কমিশন ম্যানিপুলেট করেছে সেটাও আমরা দেখেছি। এই ধরনের অভিজ্ঞতা সম্পন্ন কোনো অবজারভার সেখানে ছিল না, সেই জন্যই তারা যে সমস্ত নিয়মকানুনগুলি করছে এগুলি খানিকটা কেমন যেন চিন্তা ভাবনার প্রতি কিছুটা বিভ্রান্ত রয়েছে। না ভোটটা নিয়ে যদি বলেন, সেই জন্যই আমি আসছি একটু ব্যাখ্যা করে। আচ্ছা, না ভোট বলা হলো যে যদি আনকনটেস্টেড কেউ হয়ে যায় তো সবার জন্য না ভোটটা থাকলে কি অসুবিধা ছিল? লেটস সে ইউ গট ইলেক্টেড উইথ দ্য হাইয়েস্ট ভোট, তার চেয়ে বেশি যদি আপনারটা না ভোট হয়, ডাজ ইট ম্যাটার সেখানে 2 জন 3 জন 5 জন ক্যান্ডিডেট? বলুন আমাকে, সে যদি 5 জন ক্যান্ডিডেট থাকে, হোয়াট ডাজ ইট মেক্স এ ডিফারেন্স যে সেই জায়গায় না ভোট হবে না? আমরা তো 5 জনকে অপছন্দ করতে পারি। ইউ সি, বলা হচ্ছে এর আগে ধরুন বেগম খালেদা 5টি আসনে জিতেছে, আর কেউ রেকর্ড করতে পারেনি। হাসিনা সরকার করলো 3টি, এবার এসে করলো তারা 2টি। কেন 300 আসনে বেগম খালেদা দাঁড়াক না? তার কি রাইটস নেই? কেন এটা প্রতিবন্ধকতা করলো? আমি শিশির মনিরকে জানতে চাই, আর নেতা তৈরি হবে না, আর এমপি সব একই হবে সব। ডিফারেন্ট পয়েন্ট ইজ দ্যাট পিপল লাভস মি, পিপল লাইকস মি, পিপল ওয়ান্টস টু ভোট মি, আমাকে ভোট দিবে। সেটা একজন প্রার্থী 300 আসনে এমপি, মানে আমি বলছি যে আপনি কেন এই জায়গায় কমাচ্ছেন? আপনার উদ্দেশ্য যদি হয়ে থাকে যে বেগম খালেদাকে আটকাবেন, আপনার উদ্দেশ্য যদি থাকে তার জায়গায় আটকাবেন, তাহলে তো হচ্ছে না। বিষয়টা অন্যভাবে দেখতে পারি। আচ্ছা, ধরুন আমরা আগে দিতাম 20,000 টাকা, এখন করলেন 50,000 টাকা নমিনেশন ফি। কার জন্য এটা করা হলো? কেন করা হলো? তার পিছনে উদ্দেশ্যটা কি? সৎ উদ্দেশ্য, অসৎ উদ্দেশ্য? আচ্ছা দেখেন, এই আপনার বিল, ইউটিলিটি বিল, একটা ক্যান্ডিডেট ইউটিলিটি বিল নিয়ে আপনি তাকে বাদ দিয়ে দিবেন, কিন্তু আমি যদি বলি
যে 2008 সালে হাইকোর্ট করে আমি জিতে আসার পরে চিফ ইলেকশন কমিশনার এবং ইলেকশন কমিশনার শাকওয়াত হোসেন ব্রিগেডিয়ার শাকওয়াত হোসেন সাহেব মিলে এটিএম শামসুল্লাহ কমিশন হাইকোর্টের রায়কে কিভাবে তারা এটাকে বাইপাস করা যায় সেই জন্য একজন জয়েন্ট সেক্রেটারি চিঠি পাঠানো হলো, যেখানে সচিবের চিঠি পাঠানোর কথা ছিল। এইভাবে আমাকে 5টি বছর সংসদের দায়িত্ব দেওয়া হয়নি। তাহলে আপনি বলছেন কনস্টিটিউশনাল পজিশন, সেই জন্য চিফ ইলেকশন কমিশনারকে বিরুদ্ধে কোনো মামলা করতে পারবেন না। আসুন, ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার তার বিরুদ্ধে কোনো আরেকটি বিষয় এসছে, গণমাধ্যম কর্মীরা ভোট যখন গণনা হবে সেখানে একদম শেষ পর্যন্ত থাকতে পারবে। ওকে, গণমাধ্যম কর্মীরা এই বিষয়টা আমি আসছি। দেখুন, একটি সেন্টারে গণমাধ্যম কর্মীকে গিয়ে দেখলো যে জায়গায় একটি ক্যান্ডিডেট হেরে যাচ্ছে বা সেখানে কম ভোট পাচ্ছে, বা দেখলো বিগ লাইন আরেকটি ক্যান্ডিডেট বিরুদ্ধে, বা সেখানে গণনা আমি আসছি সেই জায়গায় যখন মিডিয়ার প্রেজেন্ট থাকে, মিডিয়ার সাথে সাথে বলতে থাকে, লেটস এখন টিভি রিপোর্টার এই সেন্টারে দেখা যাচ্ছে যে অমক প্রার্থী অনেক ভোটে এগিয়ে যাচ্ছে, সকলেই তার পক্ষে ভোট দিচ্ছে, তখন ইট রিফ্লেক্ট টু দ্য আদার পার্টিস আদার সেন্টার। না 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 আমিনুল ভাই, তখন না, কিন্তু যখন ভোট গণনা হবে সেটি বলেছে, আমি বলছি যখন ভোট দিবে তখন জানার উপায় না যে কে কোন প্রতীকে ভোট দিল। আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন। মিডিয়া যদি অ্যালাউ করেন, এভরি মিনিটস দে আর ট্রান্সমিটিং। না, যখন ভোট চলবে তখন কি একজন গণমাধ্যম কর্মী কিভাবে বলবে যে কোন প্রতীকে ভোট পড়ছে? এটা তো সুযোগ নেই। না না না, দেখা যাচ্ছে না, গোপন ভোট তো গোপন হয়। আমি ইনস্ট্যান্ট দিচ্ছি, এই পদ্ধতি চালু করেছিল এই এটিএম শামসুল্লাহ কমিশন। আমি একটি না না, এখন যদি হয়েছে যখন ভোট গণনা করবে অর্থাৎ বিকেল 4টার পরে, আমি বলি আপনি বুঝবেন। শুনেন, মিডিয়া কেন ওপেন থাকবে? আমি একটি সেন্টারে গিয়েছি, আমার গাড়িতে একটা ঢিল মেরেছে, সাথে সাথে মিডিয়া বলে দিল যে মিলনের গাড়িতে ঢিল মেরেছে, সবাই আমার অন্যান্য সেন্টার ওরা ভয় পেয়ে চলে গেল। এই মিডিয়া অন এয়ার করতে পারবে না। আপনি সুন্দরবনে গিয়ে কি আপনি মোবাইল ইউজ করতে পারবেন? নো, বিকজ যদি মোবাইল ইউজ করেন সুন্দরবনে, জলদস্যুরা আপনাকে ট্র্যাকিং করবে, ইনস্টেড ইউ আর ট্র্যাকিং টু আদার্স। আমরা আবার আসবো শিশির ভাই, ডিটেইলস বললে বুঝতে পারবেন। জি, আমরা মিলন ভাই বলছিল যে সব আসলে না ভোট রাখলে ভালো হতো, শুধুমাত্র যেখানে বিনা কন্টেস্ট শব্দটা ব্যবহার করেছে, শুধু সেখানে কেন? তাই তো কথা, সব আসনে থাকা উচিত ছিল। সব আসনে থাকলে অসুবিধা কি ছিল? 3জন 4জন 5জন প্রার্থী হয়েছে, কাউকেই জনগণ পছন্দ না করতে পারে। যেটি করেছে এটি অসুবিধা কোথায়? ওইটা তো ছিল না ভোটকে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। এইভাবে না ভোট থাকা আর না থাকার মধ্যে প্র্যাকটিক্যালি দ্যার ইজ নো ডিফারেন্স। এমন একটা আসন নাও পাওয়া যেতে পারে যেখানে কোনো কন্টেস্ট নাই। তাহলে হোয়াট উইল বি দ্য অ্যাপ্লিকেবিলিটি অফ দিস নো ভোট? নো ভোটের অ্যাপ্লিকেশন যখন দেওয়া হচ্ছে একজন সিটিজেনকে, তখন এই সিটিজেনের ইররেসপেক্টিভ অফ কনস্টিটিউয়েন্সি তাকে এটা অ্যাপ্লাই করার মতো অপশন তো ওপেন রাখতে হবে। ইন ওয়ান হ্যান্ডে ইউ আর অ্যালাউইং পিপল, ইন আদার হ্যান্ডে ইউ আর টেলিং দিস ইজ এ রেস্ট্রিকটিভ ভোটিং রাইট। রেস্ট্রিকটিভ ভোটিং রাইট মিনস খুঁজে বের করতে হবে যে কোন আসনে একজন মাত্র প্রার্থী আছে। এটা তো একটাও হবে না। এটিও কারণ যে 153 আসনে যে বিনা ভোটে এমপি হয়েছিল আগে, সেটি তো বন্ধ হবে নাকি? এটা যদি কারণ হয়ে থাকে, এটা কারণ নয় কেন? 5জন প্রার্থী দাঁড়িয়েছে, আমি একজন ভোটার, আমার রাইট টু চুজ আছে, আমার রাইট নট টু চুজও আছে। আমি কাউকে চুজ করব না। তা কাউকে যদি চুজ না করতে পারি, আমি একজনে 40,000 ভোট পাবে, একজন 30,000 ভোট পাবে, একজন 20,000 ভোট পাবে, 9 ভোট পড়ে গেছে 15,000। হতে পারে তো, এই অপশনটুকু আমাদেরকে দেওয়া হলো না কেন? আমি তো ভোটার, ক্যান্ডিডেট না পড়ে। এমন অপশন তো একবার মনে ছিল, তাই না? ছিল তো 2008। এখন আগে তাই ছিল, আরপিওতে 2008-এ এইটাই ছিল মূল প্রভিশন। এখন নিয়ে এসে নবট এনেছেন ঠিকই, কিন্তু রেস্ট্রিকটিভ ওয়েতে এনেছেন। এর মাধ্যমে আমার বিবেচনায় সঠিক কাজটা করা হয়নি। গণমাধ্যম কর্মীরা থাকতে পারবে ভোট গণনায়, এটি কেমন হবে? থাকা উচিত গণমাধ্যম কর্মী ভোট গণনায় থাকার তো কোনো কিন্তু আমার মনে হয় ভোট কে কত পাচ্ছে, কোন প্রতীক কয়টা ভোট পাচ্ছে, এটা লিক করে যদি দেয় ভিতর থেকে বসে, পূর্ণাঙ্গ শেষ হওয়ার আগে, ঘোষণা শেষ হওয়ার আগে, একটা তো হবে উভয় প্রার্থীরা থাকবে, এজেন্টরা থাকবে, গণমাধ্যম কর্মী থাকলো, এটা টালি কাটলো, এত ভোটে এত বুথে এত পালো এত পেলো, একসাথে হলো, গণনা হলো, সেন্টারে গেল, একটা ঘোষণা হবে, আবার সেন্ট্রালে আর একটা ঘোষণা হয়। এখানে দেখা যায় সিটের মধ্যে কয়টা ভোট পেয়েছেন কোন প্রার্থী। এখানে থাকতে তো অসুবিধার কোনো কারণ নেই, কিন্তু এটা খুবই রিস্কি হয় এখানে, যে ধরেন একজনে পেল 226টা ভোট, মিডিল গণনায় গিয়ে দেখা গেল একজনে 226, আরেকজনে পেয়ে গেল 810টা ভোট। এটা লিক করে দিল, অমুক প্রার্থী অমুক জায়গায় 810টা ভোট পেয়ে গেল। এটা কিন্তু অন্য জায়গায় প্রভাব পড়বে। আমাদের দেশে ইলেকশন সিস্টেমটাকে ম্যানিপুলেট করার জন্য ও একটা ইনফরমেশন, ডিসইনফরমেশন এগিয়ে যাচ্ছে, তো উচ্ছ্বসিত হয়ে যাবে জনগণ। না ভোট কিন্তু শেষ তো উচ্ছ্বসিত হয়ে যাবে তো জনগণ, এবং দেখবেন তখন কন্ট্রোল করতে পারবেন না। যে আমাদের দেশে ইলেকশন আফটার ম্যাথ ইলেকশনে কিছু অ্যাটিটিউড আছে না,
যারা জিতে যায় তাদের মধ্যে হই হুল্লোড় যে অবস্থায় পৌঁছে প্রভাব থাকে। সব ইলেকশনের পরেই দেখবেন আপনি কিছু মিস হ্যাপেনিংস হয়। এই মিস হ্যাপেনিংস আপনি আগে শুরু করছেন কেন? এই মিস হ্যাপেনিংস তো হবে আফটার তার মানে এটি ঘোষণা যাতে মানে মিডিয়ায় যাতে প্রচার না হয়, এটি পূর্ণাঙ্গ অফ কোর্স চূড়ান্ত ঘোষণার আগে এটা প্রপারলি মাস্ট বি প্রটেক্টেড। একদম, এখানে যদি জি। ওপেন করে দেন তাহলে আপনি ইলেকশন সেন্টারগুলোকে আর কন্ট্রোল করতে একদমই। পারবেন। আশরাফ ভাই, বিএনপি এবং জামাত সবসময় তাদের মতের অমিল হয়, আজকে মিল হয়েছে, দুজনে বলেছে এই না ভোটটা সব আসনে হলে ভালো হতো। তাহলে দেখুন 2008-এ কিন্তু এটি ছিল এবং আমরা একটা নির্দিষ্ট মাত্রার না ভোট পড়তে দেখেছিলাম, পরে বাতিল হয়েছে আওয়ামী লীগ সরকারের আগ্রহে, এবং আমি মনে করি না ভোটের বিধান থাকা উচিত। এবং যেহেতু 14 সালে 153টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, সেই জন্য খুঁজে খুঁজে ওই আসনগুলোতে না ভোট হতে হবে এটির দরকার নেই। রাজনীতিবিদরা যেন এই সতর্ক বার্তা পায় যে তাদের কোনো ক্যান্ডিডেটকেই মানুষ অপছন্দ করতে বা পছন্দ করতে নাও পারে, কাজেই না ভোটের বিধান 300 আসনে হওয়া দরকার। এটি একটি। গণমাধ্যমের ভূমিকা নিয়ে আপনাকে আমি বলি, তাকে কোনোভাবেই আপনি অ্যালাউ করবেন না যে পর্যায়ক্রমে ফল প্রকাশ করতে, কারণ মনে রাখবেন 300টি আসন কিন্তু 300টি বাংলাদেশ। কাজে ওই আসনে আপনি যখন দুপুরে 4টার পরেই আপনি যখন গণনার এক পর্যায়ে বলবেন তখন তিনি এটা ব্রডকাস্ট করবেন, আর এখন একটি মোবাইল একটি গণমাধ্যম, কাজে এই ব্রডকাস্টে কিন্তু এলাকায় উত্তেজনা তৈরি হবে, অস্থিরতা তৈরি হবে, কারচুপির অভিযোগ তৈরি হবে, কেউ বিজয় মিছিল করবে, এইটি সারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে। গণমাধ্যমকে এমবার্গো দিতে হবে যে ওই আসনের চূড়ান্ত ফল তারা একযোগে প্রকাশ করতে পারবে, কিন্তু গণমাধ্যমের যে চরিত্র সেটি হচ্ছে যে কে কার আগে প্রকাশ করবে সেই জায়গায়। আমি আপনাকে একটা উদাহরণ দেই, 2008 সালের নির্বাচনে আমার মনে হয় টাঙ্গাইলের কোনো একটি আসনে বিএনপি ক্যান্ডিডেটের হাতে নগদ টাকা ধরা পড়েছে, এরকম একটি খবর আওয়ামী লীগের ক্যান্ডিডেটরা ঢাকার গণমাধ্যমে ফিড করেছিল। আই রিমেম্বার, বিকজ তারা পরিচিত। হ্যাঁ, তখন ওইটা স্ক্রল যেতে শুরু করাতে আমি অনেক আসনে দেখেছি বিএনপির অবস্থা কিন্তু প্রভাব বিস্তার করেছে। কাজেই এটি পরিকল্পিত হতে পারে, এটি ষড়যন্ত্রমূলক হতে পারে। মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে এবং আপনাকে মনে রাখতে হবে কোনোভাবে যেন কেউ মিসইউজ করতে না পারে। আপনি জানেন মালিক, সম্পাদক, সাংবাদিক সবারই বিভিন্ন পছন্দ আছে, এজেন্ডা আছে, পক্ষ আছে, এটি আমরা দেখি। মিলন ভাই, এখন নির্বাচনে আইন প্রয়োগকারী সংস্থার যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞায় সেনা, নৌ, কোস্টগার্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটি নিশ্চয়ই আরও অন্তর্ভুক্ত করার প্রয়োজন ছিল। বিএনসিসি, ক্যাডেট, সোশ্যাল অ্যাক্টিভিটিস যারা রয়েছে তারা। দেখুন, ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার লাস্ট ইলেকশনে কিছু কিছু এনজিওকে পারমিশন দিয়েছিলেন, টিএমসিসি, টিএমএসএস, তারা গেঞ্জি পরে শত শত লোক সেন্টারে গিয়ে ভোট রিগিং করেছে। সেই জন্যই বলছি যে ফ্রিকুয়েন্সি সেদিনের জন্য টার্ন অফ থাকবে, অনলি গভর্নমেন্ট ক্যান ইউজ, নাহলে মিসলিড ইনফরমেশন, ডিসইনফরমেশন হবে, এতে ক্যান্ডিডেটদের ড্যামেজ করবে। আই হ্যাড দ্যাট এক্সপেরিয়েন্সের কথা বলছি। আগে আপনাকে বললাম না যে কোনো এক্সপেরিয়েন্স কোনো কেউ এই কমিটিতে নেই। পুঁথি পড়ে নির্বাচন শেখা যায় না, বুঝতে পেরেছেন? পুঁথি পড়ে নির্বাচন শেখা যায় না। পুঁথি পড়ার লোক তো দিয়েছেই, যিনি অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছেন, আবার একজন যিনি এই ব্যাপারে সবসময় অভিজ্ঞ কথা লিখছেন তিনি দিয়েছেন, কিন্তু একজনকে অভিজ্ঞ দেওয়া হয়েছে যিনি জোরপূর্বক নিজে জিতেছেন, আবার ফেয়ার ইলেকশনে জিতেছেন, আবার জোর করে ওনাকে হারানো হয়েছে। এরকম অনেক ক্যান্ডিডেট আছে। এই 13 ইলেকশন হবে, 12টাতেই ইলেকশন করেছে এবং আগামী দিনে করবে না। আরেকটি সংশোধনী হয়েছে যে হলফনামায় মিথ্যা তথ্য দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রার্থী বাতিল করতে পারবে, এটি হয়। এবং বলা হচ্ছে নির্বাচনের পরেও এটি বাতিল করার সুপারিশ থাকবে। এটা শুনে কিন্তু ভয় হয় কিনা রাজনীতিবিদদের? কেন ভয় হবে? হলফনামা যে মিথ্যে দিবে, এটা যদি ইনস্ট্যান্টলি প্রমাণিত হয়, হি উইল বি আউট। পরে প্রমাণ হলেও আউট হবে। পরেরটা তো পরে তো এটা বিষয়ই না, পরে তো হচ্ছেই না। 5 বছর চলে যায়। আমি তো 5 বছর সংসদে ঢুকতে পারি না হাইকোর্টের রায় পাওয়ার পরে। পরেরটার পরে হবে না। এই যে ইলেকশন ট্রাইব্যুনাল, এগুলিকে সাজাতে হবে। প্রিসাইডিং অফিসার লায়াবল হতে হবে, পুলিং অফিসার লায়াবল হতে হবে, ইলেকশন উপজেলা রিটার্নিং অফিসার উনি হতে হবে, ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার উনি হতে হবে। এমনকি এখন যদি আপনি নুরুল হুদা আর হাবিবুল আওয়ালকে জেলে দিতে পারেন, তাহলে তারা কেন লায়াবল হবে না? যারা চিফ ইলেকশন কমিশন বেড়েছেন তারা বলছে কনস্টিটিউশনাল পজিশন, তো কনস্টিটিউশনাল পজিশন কি লায়াবল হবে না?
তারা একজনকে এখন তো হচ্ছে, সবাইকে তো ধরা হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমি তো মামলা করিনি এখনো, আমার তো যে আমি 5 বছর ঢুকতে পারিনি, সেজন্য বলছি শিশির মনি উইল বেয়ার মি আউট অ্যাবাউট দিস। যে সংশোধনগুলো হলো, আমরা আসলে একটা ধরে আলোচনা করতে অনেক সময় লাগবে। যদি আমি বলি যেগুলো আপনি নিশ্চয়ই পড়েছেন, দেখেছেন গণমাধ্যমে, এগুলো যে নির্বাচন নিয়ে শঙ্কা, সেটি অংশগ্রহণমূলক না হওয়া, ভোটাধিকার প্রয়োগ করতে না পারা, বা জোর করে যে অনেক সময় রাজনৈতিক দলগুলো করে, মানে এখান থেকে বের হওয়া পুরোপুরি সম্ভব হবে কিনা, নিশ্চয়ই পড়ে এসছেন সবগুলো। আসলে শুধুমাত্র আইন করে তো আর ট্রান্সপারেন্ট ইলেকশন করা যায় না। ইলেকশন প্রক্রিয়াটা কিন্তু একটা কালচারের ব্যাপার। একটা জাতির জীবনে এই কালচারটা গড়ে ওঠার জন্য কনসিস্টেন্সি অ্যান্ড কন্টিনিউটি লাগে। হঠাৎ করে একটা আইন বানিয়ে ফেললে 100% ইলেকশন ফেয়ার হয়ে যাবে, এই এক্সপেকটেশন ইজ নট গুড। ডেমোক্রেসির মূল পারপাস কি? মূল পারপাস হলো জনগণ যখন নিজে এডুকেটেড হয়ে আইন মানতে শিখবে, তবেই ডেমোক্রেসি উইল বি রিয়েলি ইমপ্লিমেন্টেড। এখন আমরা এগুলো যেগুলো করছি, এগুলো তো রিয়াক্টিভ মোড। লাস্ট 15 ইয়ার্সে 17 ইয়ার্সে যা আমরা দেখেছি, দেখে আমরা ট্রমাটাইজড হয়েছি, রিয়াকশন হয়েছে আমাদের মধ্যে। এই রিয়াকশনটা আমাদের কোথায় নিয়ে গেছে? ইলেকশন কমিশন ঘোষণা দিচ্ছে, সবাই দেখছে, আমরা কেউ ভোট দেয় না। ইলেকশন কমিশন ঘোষণা দিয়েছে 40% ভোট হয়েছে, 47% ভোট হয়েছে। কি পরিমাণ ট্রমাটাইজড একটা নেশন, কি করে ট্রমাটাইজড হতে পারে। ফলে আমি মনে করি এখন যে ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে, তার ম্যাক্সিমাম অংশই 2008-এও নেওয়া হয়েছিল, ওই সরকারের আমলেও। তার মধ্যে কিছু কিছু জিনিসকে এখন রিভাইভ করা হচ্ছে রেস্ট্রিকটিভ ওয়েতে। এই জায়গাতে এইটা বলার কোনো কারণ নাই যে ইল মোটিভ নিয়ে তারা এটা করছেন, কিন্তু তারা করছেন যে রিকমেন্ডেশনটা আছে ইলেকশন রিফর্ম কমিশনের, যে রিকমেন্ডেশন, এখান থেকে একটা দুটো করে আস্তে আস্তে ইমপ্লিমেন্টেশনে তারা যাচ্ছেন। এবং সেইখানটা কতটুকু ফিট হবে, সুইটেবল হবে, প্র্যাকটিক্যালি কতটুকু, মিলন ভাই যে কথা বলছেন যে পুঁথি পড়ে তো আর ইলেকশন ম্যানেজমেন্ট হবে না, প্র্যাকটিক্যালি এমন প্রবলেম এখানে ডেভেলপ করে, এটা 1 বার 2 বার 3 বার 5 বার ফেস না করলে ম্যাচুরিটি আসবে না। তো আচ্ছা, জামাতের একটি শঙ্কা ছিল যে নির্বাচন আইন শৃঙ্খলা কতটুকু ঠিক থাকবে, বা বর্তমান যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, বিশেষ করে পুলিশ সদস্যরা, তাদের কনফিডেন্সের অভাব রয়েছে, তারা কতটুকু রক্ষা করতে পারবে আইন শৃঙ্খলা, সেখানে এখন সংঘাতেই সেনা, নৌ, কোস্টগার্ড রাখা হয়েছে। আচ্ছা, আপনাদের শঙ্কাটা এখন কাটলো কিনা? শঙ্কাটা আপনি তো থিওরিটিক্যালি শঙ্কা কাটাতে পারবেন না। তো না, এখন তো সংঘাতে ঢুকলো সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড। সংঘাতে ঢুকিয়ে আপনি কি করলেন? একটা থিওরিটিক করলেন, একটা ডেফিনেশনকে আপনি এক্সপান্ড করলেন। এই এক্সপানশন ডেফিনেশনটা, হাউ ইট ফাংশনস, হাউ ইট ওয়ার্কস, হাউ ইট ইমপ্লিমেন্টস, তার উপর নির্ভর করবে আমি আপনার মধ্যে যে ভয় কিংবা সংস্কৃতি আছে, এটা ইরাডিকেট হবে কিনা। এই ইরাডিকেশনের জন্য ইম্পর্টেন্ট কি? ইরাডিকেশন জন্য ইম্পর্টেন্ট হলো আপনি যত না বেশি সংজ্ঞা ঠিক করবেন, তার চেয়ে বেশি ইমপ্লিমেন্ট করে দেখাবেন যে ইউ আর ট্রান্সপারেন্ট। অনলি দেন ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স উইল ডেভেলপ। এখন এটা যেহেতু আগামী জাতীয় নির্বাচনেই হবে প্রথম আয়োজন এই সরকারের, এর আগে তো আর কিছু আয়োজন হচ্ছে না, তারপরে ওনারা সেনাবাহিনী, নৌবাহিনী, বাকিদেরকে এখানে অ্যাড করছেন, কারণ তারা মনে করছেন সিকিউরিটি সিস্টেমটাকে টাইট আপ করার জন্য এদের পার্টিসিপেশন হলে ইট উইল বি মাচ মোর ইফেক্টিভ অ্যান্ড ট্রাস্টওয়ার্দি। এই ক্ষেত্রে সংজ্ঞাটাকে এক্সপ্যান্ড করাটাকে আই ওয়েলকাম ইট, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা দেখতে হবে এটা কিন্তু হিউজ ব্যাপার। 12 কোটিরও উপর লোকেরা ভোট দেবে, একদিনে ভোট দেবে, কয়েক ঘন্টার মধ্যে ভোট দেবে, দেশের এই মাথা থেকে ও মাথা। এখানে 80,000 সেনা সদস্য মোতায়েন করা হবে, নৌবাহিনী মোতায়েন করা হবে। এটা শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর লোকের পোশাক দিয়ে মানুষকে আপনি ঠান্ডা রাখতে পারেন। তাহলে কি করতে হবে তাহলে ঠান্ডা রাখার জন্য? এখানে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব রয়েছে, ভোটারদের দায়িত্ব রয়েছে, সচেতনতার ব্যাপার আছে। একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে হবে, তো এআই এর ব্যবহার সাংঘাতিক আকার হবে এইবার ইলেকশনে। সেটা নিয়েও কথা বলেছে আজকে, আপনারা দেখেছেন। এখন দেখতে হবে যে এটা হাউ ইট কুড বি রেগুলেটেড। আমি ভিজিট করেছি বাংলাদেশে, পৃথিবীর আর 2-3টা দেশে যেখানে এআই এর ব্যবহারের মাধ্যমে ইলেকশন প্রসেসকে ম্যানিপুলেট করে। আমরা তো নিউ ইয়র্কে দেখলাম, সর্বশেষ মেয়র নির্বাচনে দেখলাম, পাকিস্তানে দেখবেন, আপনি ইন্ডিয়াতে দেখবেন। তো এই জায়গাগুলোকে, এগুলো কিন্তু টেকনিক্যাল এক্সপার্টিজের ব্যাপার, এগুলো কিন্তু বক্তৃতা দেওয়ার ব্যাপার না, আর এগুলো বাধ্যবাধকতার ব্যাপার না। হাউ টেকনিক্যালি ইউ আর সাউন্ড, দ্যাট উইল ডিটারমিন হাউ ইউ আর প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টিং দ্য প্রসেস। এমন এক ভিডিও ছেড়ে দিবে আমাকে, আপনার ভয়েস আমাকে, জেল থেকে ভয়েস দিয়ে ভিডিও ছেড়ে দিবে, কি করবেন আপনি? দেশের বাইরে থেকে দেখাবে পার্টিকুলার কোনো একটা জায়গায় রিগিং হচ্ছে, অ্যাকচুয়ালি। ফলে আমি মিলন ভাইয়ের সাথে 100% একমত এই পয়েন্টে। ইন্টারনেটকে আপনি কিভাবে ব্যবহার করবেন, টু হোয়াট এক্সটেন্ট ব্যবহার করবেন, ইউ শুড কাম আপ উইথ অ্যান ইনোভেটিভ সলিউশন। এরকম বললে হবে না। অবাধ তথ্য প্রবাহের কথা বলে ইলেকশন সিস্টেমকে আপনারা চেয়েছেন গত 17 বছর
প্রতিনিয়ত বিএনপি জামাত সবসময় চাই, এখনো চাই, কিন্তু আমি মিন করছি ওই কয়েক ঘন্টা। ওই কয়েক ঘন্টা তো আপনার আমার জন্য অ্যাসিড টেস্ট। এই অ্যাসিড টেস্টটাকে মোকাবেলা করার জন্য আপনাকে অবশ্যই সকল ধরনের টেকনিক্যাল প্রিপারেশন নিতে হবে, বাধ্যবাধকতা মারামারি কাটাকাটি নয়। একদম আশরাফ ভাই, শিশির বলছিল যে আইন শৃঙ্খলা রক্ষা যে করবে এটার জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা দরকার, সেটা কি আছে? ওইটা খুব জরুরি। দেখুন তাছাড়া না, ওইটা নাই সদিচ্ছা। আমি এখনো নির্বাচন তো আরও সময় রয়েছে, যেহেতু তারা একে অন্যের প্রতিদ্বন্দ্বী, তারা অনেক ইস্যুতে ইতিমধ্যে আপনার দর কষাকষি করছে, আন্দোলনে নামার কথা বলছে, কিন্তু রাজনৈতিক দলের সদিচ্ছা ছাড়া নির্বাচনটি কিন্তু আপনি যত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করেন না কেন, তারপরে সেটি ভালো নির্বাচন হবে না। আর দ্বিতীয় যেটি লাগবে, নির্বাচন পরিচালনার সাথে যারা যুক্ত থাকেন, নির্বাচন কমিশনকে আমাদের কাছে প্রমাণ করতে হবে তারা ওই মুহূর্তে বা তার কয়েকদিন আগের থেকে কয়েকদিন পর পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান বাংলাদেশের, যেহেতু সরকারের অনেকগুলো মন্ত্রণালয় তার হাতে ন্যস্ত করা হয়। অতীতে আমরা কি দেখেছি, মেরুদণ্ডহীন, এবং তারা ক্ষমতাগুলো নিতে চাইতো না। এবার আমরা দেখতে চাই ক্ষমতাগুলো নিয়ে তারা যেন নির্বাচনটিকে এমন করতে পারে যাতে নির্বাচনের পরে ট্রাইব্যুনালের প্রয়োজন না হয়। এটি আপনাকে সংশোধনী 3টি জায়গা বলি যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। একটি হচ্ছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ কোনো দলের হলে তার নিবন্ধন বাতিল করা হবে। আমাদের এই প্রেক্ষাপটে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। দ্বিতীয় হচ্ছে ফল বাতিলের। আচ্ছা, সেক্ষেত্রে কি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়ে গেল? নিশ্চিতভাবে। সেটাকে আলাদা কোনো প্রজ্ঞাপন দিয়ে বলার দরকার নাই তো, কারণ আমাদের ঘটা করে বলার দরকার নাই। আওয়ামী লীগকে আপনি সাবজেক্ট কেন করবেন? একটি গণহত্যাকারী দল, পলাতক দল, যার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, সে তার নির্বাচনের নিবন্ধন বাতিল হয়ে গেছে। দ্বিতীয় যেটি হচ্ছে যে ফল বাতিলের ক্ষমতা। দেখুন, আমরা সেই মাগুরা নির্বাচন থেকে দেখেছি, এই ক্ষমতা যদি নির্বাচন কমিশনের থাকে তাহলে বাংলাদেশের ইতিহাস আজকে কোথায় যেত? দেখুন, জল তো অনেক গড়িয়েছে, কাজেই ফল বাতিলের ক্ষমতা ইসির হাতে, এবং সেটা যেন তারা প্রয়োগ করেন। আমরা ওই মেরুদণ্ড দেখতে চাই। তৃতীয় হচ্ছে হলফনামাতে মিথ্যা তথ্য দিলে আপনার শাস্তি পেতে হবে, কিন্তু হলফনামাতে মিথ্যা তথ্য দেওয়াটাই এখানে বিরচিত কাজ এই সমাজে। এমনকি যদি আপনি বিজয়ী হন তারপরেও যদি তথ্য বেরোয় মিথ্যা, তারপরে আপনার বাতিল হয়ে যাবে। এই কাজগুলো যদি আপনি 5টা এক্সাম্পল দাঁড় করাতে পারেন, আপনি বিশ্বাস করেন বাংলাদেশে সুন্দর নির্বাচন। আমি প্রয়োগ চাই। আমি কিন্তু লাইন ধরে আইন শৃঙ্খলা বাহিনী কোস্টগার্ড পর্যন্ত আপনার শহরে ঢুকে গেছে, এইসব পোশাকি প্রয়োজনের চেয়ে এইসব প্রয়োগ দরকার। মিলন ভাই, আজকে একটি যে সারাদিন যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে গণমাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়া, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে, বিআইজিডি একটি বেসরকারি সংস্থা, তার একটি আজকে জরিপ প্রকাশ করেছে কে কত শতাংশ ভোট পাবে। আমরা সেটা আসবো। সেখানে দেখেছি আমরা বিএনপি গত অক্টোবরে যে জরিপটি করা হয়েছিল 2024-এর, সেই জরিপে যে ফলাফল তারা দেখিয়েছিল, আজকের জরিপে সেখান থেকে 4% ভোট বিএনপির কমে গেছে। এই যে অজনপ্রিয়তা হলেন গত এই 7-8 মাসে, এটি কি কারণ? কি এমন আপনারা জনগণ বিরোধী কাজ করেছেন সেটা আমি জানতে চাই। বিআইজিডি নামে একটি বেসরকারি সংস্থা, তারা গত বছর অক্টোবরে জরিপ করেছে, আবার আজকে জরিপের ফলাফল প্রকাশ করলো। সেখানে দেখিয়েছে বিএনপি আজকের জরিপে বিএনপি ভোট পাবে 12%, জামাতের কথা বলা হচ্ছে 10.4, আওয়ামী লীগ যদিও কার্যক্রম নিষিদ্ধ রয়েছে তাদেরকে বলা হচ্ছে 7.3, এনসিপি মাত্র 2.8, জাতীয় পার্টি 1% কম 0.3। আর যদি এখানে একটি মানে মেজর বিষয় আসছে যে ভোট কোন পক্ষে দিবে সিদ্ধান্ত নেয়নি এখনো 48% মানুষ। আর বিএনপির জন্য যেটি কনসার্নের বিষয়, বিএনপি আজকে বলা হচ্ছে 12%, এটি গত বছর অক্টোবরে ছিল 16%-এরও বেশি, মানে 4%-এর বেশি ভোট কমে গেল। কেন, কি মনে হয়? আমি তো জানি মিডিয়া কি বলতে চাচ্ছে। মিডিয়া না, এটি কোনো মিডিয়া বলে না, এটা একটা অর্গানাইজেশন বলছে, কিন্তু এটা রিফ্লেক্ট করছে মিডিয়া। মিডিয়া হচ্ছে সোসাইটির দর্পণ। মিডিয়া নন স্টপ এই জুলাই বিপ্লবের পর থেকে বিএনপি চাঁদাবাজি করছে এই স্লোগানেই ব্যস্ত সকলে। এই মিডিয়াকে মোটিভেটেড করছে। মিডিয়া তো সোসাইটির দর্পণ হয়। মিডিয়া কি বিএনপির শত্রু? না, বিএনপির শত্রু না। তাহলে মিডিয়া না, এরা অনেক সময় সকলের শত্রু হয়। ধরুন, হাসিনাকে কে এই ফ্যাসিস্ট বানিয়েছে? মিডিয়া কি কোনো কাজ করেনি? বিএনপি কি জামাত বা এনসিপি কোনো যদি খারাপ কাজ করে সেটি দেখাচ্ছে না? না, দেখাচ্ছে, কিন্তু সেই জায়গায় তারা মাইক্রোস্কোপিক আই দিয়ে দেখাচ্ছে। কোনো কি আছে প্রমাণ যে জামাত এটা দেখায়নি? এখন শুরু হয়েছে। আপনি দেখেন সত্তার সাহেব কি বললো, সেটা নিয়ে মিডিয়া কর্তৃক করেছে। আমাদের অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ইউ সি, মিডিয়াতে আসেনি। না, আপনি যে প্রশ্নটা করেছেন, প্রশ্নটা হচ্ছে
মিডিয়া প্রপাগান্ডার কারণে এটা একটু ড্রপ করেছে। কিন্তু আপনি যদি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ যান, মাইক্রো লেভেলে যান, উই ডোন্ট সি ইট। মানে আপনার কথা হলো যে বিএনপি চাঁদাবাজি করছে না, কিন্তু মিডিয়া বলছে করছে। আমি সেই কথা বলছি না। তাহলে প্রপাগান্ডা বলছিলেন? না, অবভিয়াসলি প্রপাগান্ডা। মানে কোথায় একটা বলেন যে না, যতটা না তার চেয়ে বেশি করছে মিডিয়া। কেন এই প্রপাগান্ডা করছে না যে বিএনপি বহিষ্কার করছে? আচ্ছা, আমি আপনাদের সূত্র থেকে একটু যাবো আশরাফ ভাই। আশরাফ ভাই, মিডিয়া প্রপাগান্ডা করছে বিএনপির নাম বিরুদ্ধে, এজন্য বিএনপির ভোট এই জরিপে কমে গেছে। বিএনপির বিরুদ্ধে বেশি করছে। জি, বেশি করছে। এটা কি মানে? আমি এই কথার সাথে একমত না। আমি বরঞ্চ ঢালাওভাবে যেটা সবসময় বলি, মিডিয়াতে আপনি 1% প্রচারণা দেখতে পান, 99% ঘটনা মিডিয়াতে আসে না। আবার মিডিয়াতে যে উদ্দেশ্যমূলক হয় না তাও আমি অস্বীকার করছি না। কিন্তু গত 12 মাসে, বিশেষ করে 5ই আগস্টের পরে বিএনপির যে পাড়া মহল্লায় দৌরাত্ম্য, তাদের যে চাঁদাবাজ গ্রুপ, মাস্তানি, দখলদারিত্ব, এগুলো কিন্তু বিভিন্ন সময়ে আলোচনার জন্ম দিয়েছে। এমনকি বিএনপিতে দেখুন, এর প্রমাণ বিএনপি নিজেই, সে 4000-এর মতো নেতাকর্মীকে বহিষ্কার করেছে। তার মানে নিরপরাধ লোককে তো সে বহিষ্কার করেনি, কিন্তু সেটিও যথেষ্ট না, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আবার জামাতে ইসলামী যেভাবে সিস্টেমেটিকভাবে করাপশনটি করছে অথবা নীতি নির্ধারণের জায়গায় বসে গেছে, সেটি আবার অনেকটা ওই যে তাদের গুপ্ত রাজনীতির মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গায় আছে। যেটি হয়েছে 12 মাসে, সবাই চেষ্টা করছে তার মাসল পুল করতে, সবাই চেষ্টা করছে প্রশাসন বা রাজনৈতিক মাঠটি দখল করতে, এবং 3টি দলই চেষ্টা করছে যে এই দাপটটি তারা কতটা। মিলন ভাই, একটু বলেন তাহলে কেন ভোট কমলো, আমরা উত্তরে জানলাম একদম ছোট করে। প্রথমত হচ্ছে, উনি যেটা বললেন যে আমাদের 4000 বহিষ্কার করা হয়েছে, গভর্নমেন্ট কি অ্যাকশন নিয়েছে? নেয়নি। কেন নেয়নি? গভর্নমেন্টের দায়িত্ব ছিল না। অ্যাকশন নিলে তো বিএনপিকে থানা ঘেরাও করে, আবার এটিও তো হচ্ছে। ডাজন্ট ম্যাটার ইফ দে ক্যানট ফেস ইট। থানা ঘেরাও করলে থানা যদি ফেস না করতে পারে, দে শুড রিজাইন। এই জন্য তো মানুষ নির্বাচনের কথা বলছে। শুনেন, স্পেড টু স্পেড, গভর্নমেন্টকে আইন শৃঙ্খলা কন্ট্রোলে আনতে হবে। এখন তো সেই সময় নেই, তাহলে হচ্ছে না কেন? আচ্ছা, তাহলে ভোট কেন কমলো সেটা একটু মানে ওই যে মিডিয়া একদম সিরিয়াসলি বলছে। এখন আমি যদি বলি তারা আমার কচুয়ে যাক, মাইক্রো লেভেলে কনস্টিটিউয়েন্সি যাক, আমাদের ভোট তো বেড়েছে। তা হাউ ডু ইউ সে ভোট তো বেড়েছে? আমি তো দেখছি আমার ভোট বেড়েছে। আপনার এলাকায় বেড়েছে, কিন্তু মানে সামগ্রিক দেশের পরিস্থিতি এটা। শিশির ভাই, জামাতের ছিল এই যে আমরা বলছিলাম যে জরিপটি একটি বেসরকারি অর্গানাইজেশন, অক্টোবরে ছিল 11.3, সেটি আজকের জরিপে এসছে 10.4। মানে জামাতেরও 1% ভোট কমেছে গত বছর অক্টোবরের চেয়ে। জামাতও কি এমন চাঁদাবাজি বা এমন কিছুর সঙ্গে জড়িত কিনা? কেন কমলো? এই যে কমবে বাড়বে, এটাই তো জনমত। কখনো বাড়বে, কখনো কমবে। আর রাজনৈতিক দলগুলো এটা কিভাবে হ্যান্ডেল করবে, ইট ডিপেন্ডস অন পলিটিক্যাল পার্টি স্ট্র্যাটেজি। এই যে দেখেন, একটা স্ট্যাটিস্টিক্স আসছে, এই স্ট্যাটিস্টিক্সটা সঠিক না বেঠিক, রাইট না রং, স্যাম্পলিং ঠিক আছে কি নাই, কোন এলাকা থেকে নেওয়া হয়েছে, কোন গ্রুপের লোকদেরকে নেওয়া হয়েছে, কোন বয়সের লোকেরা এখানে প্রাধান্য পেয়েছে, এই গ্রামাটিক্যাল ডিসকাশনে আমি যাচ্ছি না। আমি বলছি এই যে জরিপটা পাবলিক হয়েছে, এই জন্য তো আমাদের আলোচনার টপিক হয়েছে। আজকে সারাদিনই দেখলাম বিভিন্ন জায়গায় এটা আলোচনা হয়েছে। আমার মনে হয় এরকম জরিপ প্রায় প্রকাশ করা উচিত, আরও এক্সটেন্সিভলি করা উচিত, বিভিন্ন এলাকা থেকে করা উচিত। বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের কিছু পকেট আছে, এই পকেটগুলোতেও যেমন নেওয়া উচিত, পকেটের বাইরেও নেওয়া উচিত, সব শ্রেণীর মানুষের মধ্যে। আমার কাছে, আমি এটাকে এভাবে দেখি, বাড়া কমাটাকে আমি এটা মনে করছি না যে একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। বাড়া কমাটার মধ্যে পলিটিক্যাল পার্টির উপর যে প্রেশার ক্রিয়েট হয়, এটাই হওয়া উচিত পাবলিক ওপিনিয়ন। এবং যেদিন এটা এস্টাবলিশ হবে এই দেশে, এই দিন ডেমোক্রেসি উইল বি ইনস্টিটিউশনালাইজড। ঠিক আছে, বিএনপির এটা আগে ছিল 16%, এখন হয়েছে এত %। জামাতের আগে ছিল 11 এখন হয়েছে 10%। এখন জামাত হ্যাজ টু ডিসাইড যে কি কি রং তারা করেছে, কোন কোন কারণে। না, আপনারা কি মনে হয় কি কি রং করেছেন? আপনারা একটু দু একটা বলেন না। দেখুন, এই গভর্নমেন্ট গঠন হওয়ার পরে যে কটা পলিটিক্যাল পার্টি সম্মুখ সমরে ভূমিকা পালন করছে, তার মধ্যে বিএনপি, জামাতকে প্রাথমিকভাবে মানুষ মনে করে পপুলার সাপোর্ট অপেক্ষাকৃত বেশি। এটা হলো পিপলস পারসেপশন। না, যেমন আশরাফ বলছে যে আপনারা খুব সিস্টেমেটিক্যালি দখল করছেন বা সিস্টেমেটিক্যালি করাপশন করছেন, মানে এই শব্দগুলো ব্যবহার করছিল। আমি এটা বলছি আপনাকে, এই স্টাডির দেখবেন আপনি কার্যকারণটা এখানে নাই। যেমন আপনি বিএনপির কথা বলছেন 16 থেকে এত আসছে, জামাতের কথা বলছেন 11 থেকে এত আসছে, তাহলে এখানে এই রেজাল্টটা আপনি দেখতে পাবেন না যে পাবলিক কি কি কারণে মনে করছে যে এটা কমেছে, কিংবা কোন কোন কারণে মনে করছে আগের তুলনায় এরা এখন পছন্দের দিক থেকে নিচে নেমে গেছে। এরকম কিন্তু স্টাডি এখানে নাই। তারপরে তাহলে আমরা কিভাবে বুঝবো সেটা? বিভিন্ন জনের বিভিন্ন অবজারভেশন।
কেউ বলবে চাঁদাবাদির কারণে, একজন বলবে জামাত ইসলামের সিন্ডিকেটের কারণে, আরেকজন বলতে পারে পাওয়ার পলিটিক্সের কাছাকাছি গেলে আস্তে আস্তে লোকেরা অটোমেটিক জনপ্রিয়তা হয়ে যায়, ডিবেটের মধ্যে পড়ে যায়। এমন লোকের অপিনিয়ন হয়তো এখানে নেওয়া হয়েছে যে নাকি পাওয়ার পলিটিক্সের ভিকটিম হয়ে গেছে, তার অপিনিয়ন এখানে থাকতে পারে। ফলে এখানে এটা আমাদের দেশের কালচার, যে বা যারা যত বেশি পাওয়ারের কাছাকাছি থাকেন সে বা তারা গ্রাজুয়ালি খুব দ্রুত, তার মানে বিএনপি জামাত পাওয়ারের কাছাকাছি আছে। আমি একটু আশরাফ ভাইয়ের কাছে যাব। আমি আপনার এই প্রশ্নের জবাব আছে, অবশ্যই আছে, এটা তো অস্বীকার করার কোনো স্কোপ নাই। এই দেশ তো মানুষরা চালাচ্ছে, এই দেশ তো মানুষরা চালাচ্ছে। এই যারা যে মানুষ চালাচ্ছে আপনি খুঁজে দেখেন তো, 50 জন সচিবের ডাটা নেন, আপনি 30 জন ভিসির ডাটা নেন, আপনি বাংলাদেশে 100 জজের ডাটা নেন, তাহলে দেখবেন সমাজ যারা পরিচালনা করছে তাদের এটা তো অস্বীকার করার কোনো জন্য নাই। তাহলে দেশ চলবে কি করে? আপনি এই পোস্টগুলো কে চালাবে? কেউ না কেউ তো চালাবে। আগে যারা চালাতো তারা নাই, তাহলে এখন কে চালাবে? তাদের বেসিক্যালি যেহেতু এই দলগুলো এই নতুন অভ্যুত্থানের ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, এনসিপিও ভূমিকা পালন করেছে, সেজন্য তাদের লোকেরা বিভিন্ন জায়গায় দেশ চালাচ্ছে। কোয়াইট নরমাল, আই থিংক দিস ইজ কোয়াইট নরমাল। এনসিপির যদি ভোট বেড়েছে অক্টোবরের 4 ভাই, এনসিপির ভোট বেড়েছে 0.8%, সেদিকে আমরা যাবো। তবে আপনার কাছে যেতে চাই, 48% মানুষ সিদ্ধান্ত নেয়নি, মানে এরা সুইং করবে। মানে আগামী নির্বাচনে মানে এটি সবচেয়ে বড় ফলাফল, মানে কে ক্ষমতা যাবে কি যাবে না, এটি ডিসাইড এখান থেকে হবে কিনা। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে সিসমিক শিফট হয়েছে। হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগের মতো একটা পুরনো দল দেশ ছেড়ে পালিয়েছে। এইটা একটা ভূমিকম্প সম রাজনীতির জন্য। এখন আমি প্রায় বলে থাকি, কোনো মানুষ ভালো কি খারাপ সেটি বুঝতে হলে তাকে আপনি কিছু ক্ষমতা দিবেন। এই 3টি দলের যেটি হয়েছে, তারা ক্ষমতার অংশীদার হয়েছে এবং তাদের চেহারা আমাদের কাছে পরিষ্কার হয়ে আসতেছে। ওই যে ভোটের ফলাফলে তার রিফ্লেকশন আছে। যে যেখানে কেউ ভিসি হয়েছে, কেউ সচিব হয়েছে, কেউ চাঁদাবাজ হয়েছে, কেউ এনসিপির নেতা হিসাবে মানে ভয় দেখাচ্ছে, এই তো। এখন আমি বলি আপনাকে যে এই 48% মানুষ বলেছে তারা এখনো ডিসিশন নেয়নি। এইটাই হচ্ছে ভাইটাল সেগমেন্ট এবং আমার মনে হয় এই সেগমেন্ট আরও বড়। কেননা এই বিএনপিকে তারা নতুন করে দেখছে, এই জামাতকে তারা আরো নতুন করে দেখছে, এই এনসিপিকে তো চিনতেই পারছে না যে এ কি গণপরিষদের কথা বলে আর এদিকে টাকা চায়, 5 কোটি টাকা চাঁদা চায়, মিলছে না। কাজেই চরিত্রগুলো ভীষণ নতুন। তার মধ্যে 3টি চরিত্রের আবার ক্ষমতা বলয়ের পাশে থেকে চেহারা আরো নতুন হয়ে গেছে। ফলে লোকটা চিনতেই পারছে না যে এই দলগুলো যে দেশে বিদ্যমান ছিল, 16 বছর আন্দোলন সংগ্রাম করেছে, কিংবা 36 দিনে হাসিনার পতন ঘটিয়েছে, তাদের রাজনীতির মাঠে এবং ভোটের মাঠে তাদেরকে চিনতে কষ্ট হচ্ছে। এই জিনিস যদি নির্বাচনের দিন পর্যন্ত চলতে থাকে, আপনি নির্বাচনের ফলাফলে অনেক বড় কিছু মানে করতে পারেন, ইমাজিন করতে পারেন কি হতে পারে। তাদের আচরণ, তাদের ব্যবহার, তাদেরকে খেয়াল করতে হবে। দেখুন, এখন কোনো কিছু অপ্রকাশিত থাকে না, মানুষ শুধু সুযোগ বুঝে বের করে। কি হতে পারে, মানে যেটা আওয়ামী লীগ নাই, কি হতে পারে? আর শোনেন, আওয়ামী লীগের ভোট কোথায় যাবে, এটি একটি বড় প্রশ্ন। কাজেই আমরা গত 12 মাসে যেরকম অ্যাসেস করলাম, আগামী 8 মাসেও তো করব। এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে আপনি দলগুলোর চেহারা, চরিত্র, আচরণ সব দেখতে পাবেন। কাজেই তবে আমি আপনাকে একটা কথা বলি, এই ধরনের জরিপ সব দলের জন্য গুরুত্বপূর্ণ এবং তাদের ইতিবাচকভাবে নেওয়া উচিত। মেসেঞ্জারকে শ্যুট করা ভালো অভ্যাস না, যেটা হাসিনা করতো, এবং তার পরিণতি কি হয়েছে আমরা দেখেছি। এগুলো হচ্ছে আপনার কাছে মেসেঞ্জারের বার্তা, সেটি আপনার মনোকষ্ট হতে পারে, মনোকষ্ট হতে পারে যে আমার প্রতি মানে সমর্থন কমেছে। আপনি কেন এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছেন না? আপনি কেন বলছেন না আগামী জরিপে আমি 8% সমর্থন বাড়াবো? আমরা সেই রাজনৈতিক দল প্রত্যাশা করি এবং বাংলাদেশের মানুষ 5ই আগস্টের পরে এই দলগুলোর কাছ থেকে সেই রাজনীতি প্রত্যাশা। একদম একদম। মিলন ভাই, একটু আপনার কাছে যেতে চাই, নির্বাচন আগে নাকি সংস্কার আগে, এ নিয়ে একটু ডিবেট গত 1 বছর ধরেই চলছে। চিকেন আগে না এগ আগে? হ্যাঁ, না আমি তাই বলতে যাচ্ছেন না, আমি আসছি সে বিষয়টি। আজকের জরিপে ওটিও ছিল, সেখানে 51% মানুষ সংস্কার চায় নির্বাচনের আগে। যদিও বিএনপি বারবারই বলছে সংস্কারও চায়, তারা নির্বাচনের দিকেও যেতে চায়। একই সঙ্গে আরেকটি বিষয় হয়েছে, এই জরিপে অনেক কথার মধ্যে আরেকটি যেটি এসছে যে বিষয়, যে 70% মানুষ মনে করছে যে নির্বাচন সুষ্ঠু হবে, ডক্টর ইউনূসের অধীনে আগামী যে নির্বাচন হতে যাচ্ছে তারা সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করছে। এটি আপনারা মনে করেন কি না? আর আপনারা 51% মানুষের পক্ষে সংস্কার নাকি 49% মানুষের পক্ষে নির্বাচন? 51% মানুষ আগে সংস্কার চায়, বিএনপি কি চায়? বিএনপি সংস্কার চায়, নির্বাচন চায়, সেম। ধরুন এই যে 48% লোক আপনি বললেন, তারা জানে না কোন দিকে ভোট। আমি বলিনি, এটি জরিপে এসেছে, জরিপ বললো তারা জানে না কোন দিকে ভোট দিবে। আচ্ছা, যদি পিআর পদ্ধতি হয়, আপার হাউসে যদি সংখ্যানুপাতিক হয়, তাহলে আপার হাউসের লিস্টটা করতে হবে,
দলের দিতে হবে, দলের বাইরে তো কেউ হবে না। তাহলে কি করতে, পিআর পদ্ধতি সারা বাংলাদেশের প্রত্যেকটি লোককে দলভুক্ত করছে, ইন্ডিপেন্ডেন্ট, লাইক আশরাফ সাহেবের মতো লোককে ক্যান্ডিডেট হতে পারবে দল ছাড়া? কারণ পিআরে তো দল হলে না সে নমিনেশন পাবে। ইউ সি, তাহলে 48% কোথায় থাকছে? আনসার মাই কোশ্চেন। না, উচ্চ কক্ষে তো একদম যে রাজনীতি করে আসতে হবে তা না, আগে থেকে মনোনয়ন দিতেই পারে। কে দিবে? দল দিবে। আরে ভাই, সেখানে তো যে কোনো মানে সমাজের প্রতিনিধিকে যে কোনো দল আগে দিয়ে রাখতে পারে। হ্যাঁ, তাহলে তো সে দলের হতে হবে। জি, তাহলে 48% থাকছে না, সবাই দল করছে। ইউ আর ফোর্সিং সকলকে দল করার জন্য। ইউ সি হোয়াট আই সি? হ্যাঁ, ওকে। এখন আসেন চিকেন আগে না এগ আগে, বলুন আমাকে। সো দিস দ্য সেম কন্টেস্ট, সেম থিং। আমরা সংস্কার চাই, নির্বাচন চাই, বোথ চাই। এখন এই গভর্নমেন্ট এসছে, তারা কি সংস্কার করেছে দেখুন। ইউনাইটেড স্টেটসে একটি সিটিজেন 3 বার ভোট দেয় একটা প্রেসিডেন্ট। গত পরশুদিন 16টা বিষয় অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট থেকে পাঠানো হয়েছে, যেগুলো তারা ইতিমধ্যেই বাস্তবায়ন করেছে। 16টি সংস্কার নাম ধরে ধরে বলেছে। আমার কাছে প্রিন্ট থাকলে আমি আপনাকে বলবো। না, আমি বুঝি কি সংস্কার করছে, অ্যাজ এ হোল আমরা কি পেয়েছি সেটা বলুন। এই যে আমি বললাম, এই আপনারা মানে কারা, বিএনপি না জনগণ? জনগণ। আমি বলছি এই যে সংস্কার হচ্ছে, 5 বছর পর পর নির্বাচন হবে, ক্ষমতার পালাবদল হবে। আচ্ছা দেখুন তো, ইউনাইটেড স্টেটসে প্রথম ভোট দিয়েছে প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট। একটু থামাই আপনাকে বিশ্লেষণের জন্য। আশরাফ ভাই, জনগণ কি কিছু পেয়েছে এই সরকারের কাছ থেকে? দেখুন, আমরা এই বাইনারি আলোচনা থেকে বেরোতে হবে। সংস্কার না নির্বাচন, উন্নয়ন না গণতন্ত্র, এগুলো একটা মানে আপনার টোপের মতো, এর মধ্যে পড়ে গেলে হবে না। গত 12 মাসে আপনি যদি বিএনপি, জামাত বা এই ধরনের দলের বা তার নেতাদের দিকে না তাকিয়ে জিজ্ঞেস করেন, জনগণ এখনো বঞ্চিত মনে করছে। তারা মনে করছে যার সন্তান হারিয়েছে তার সাথে বেইমানি করা হয়েছে। বিচার চায় তারা। যারা চোখে অন্ধত্ব বরণ করেছে তারা বিচার চায়। কাজেই এই দলগুলো এখন নির্বাচন চায়, এবং তারা নির্বাচনে আনুপাতিক হারে হবে না ট্র্যাডিশনাল হতে হবে, এইসব আলোচনায় চলে গেছে। কিন্তু বাংলাদেশের মানুষ খুনিদের বিচার চায়। এবং যারা ওই শেখ পরিবার, তারা কি করে দেশ থেকে পালিয়ে গেল, তাদেরকে কেন আমরা ধরতে পারলাম না, এই হতাশায় ভুগছে। এবং তারা যেভাবে সরকারটিকে চেয়েছিল, অন্তর্বর্তী সরকার সাঁড়াশিভাবে দেশকে নিয়ন্ত্রণ করবে, পলাতকদের ধরবে, বিচার করবে, সংস্কার করবে, নির্বাচন করবে, মানুষ ওটি দেখতে চায়। দেখুন, ভোটের দিন মানুষ ভোট দেবে এবং এই দলকেই দিবে, এটি আমরা নিশ্চিত জানি। দ্যাট ডাজন্ট মিন 364 দিন সে এই দলের হয়ে কথা বলতে থাকবে। বাংলাদেশের অবস্থা সেটা না। তার মৌলিক অধিকার সে নিশ্চিত করতে চায়, বৈষম্য কমাতে চায় এবং অপরাধীদের বিচার দেখতে চায়, আইনের শাসন। জি, আমরা আসবো। জামাত এখনো বলছে যে পিআর পদ্ধতি নিয়ে তারা কর্মসূচিও দিচ্ছে, আগামীকাল একটা বিক্ষোভও ডেকেছে। মানে এটি এখনো পিআর পদ্ধতি নিয়ে কি সমাধানে হয়নি জাতীয় ঐকমত্য কমিশনে? দেখেন, এখানে ফান্ডামেন্টাল প্রশ্ন, কিন্তু খুবই ফান্ডামেন্টাল প্রশ্ন। জাতীয় ঐকমত্য কমিশনে যে আলোচনা হয়েছে, এগুলো কি করে ইমপ্লিমেন্ট হবে? হু উইল ইমপ্লিমেন্ট দিস? দিস ইজ দি ক্রাক্স অফ দি হোল ইস্যু। আলোচনাতে করেছি, আই পার্টিসিপেটেড ইন দি ন্যাশনাল কনসেনসাস সেভারাল টাইমস। আলোচনা হয়েছে কি, এক ব্যক্তি 2 বারের বেশি প্রাইম মিনিস্টার হতে পারবেন না, 10 ইয়ার্সের বেশি না। এটাও আলোচনা হয়েছে তিনি দলের প্রধান থাকবেন, তিনি হাউস অফ দ্য লিডার হবেন না। এটাও আলোচনা হয়েছে উচ্চ কক্ষে পিআর সিস্টেমে হবে, নিম্ন কক্ষে অ্যাজ ইউজুয়াল আলোচনা হয়েছে। আলোচনা এই যে স্ট্রাকচারাল ডিজাইন অফ এ পাওয়ার পলিটিক্স, এই যে স্ট্রাকচারাল ডিজাইন অফ কনস্টিটিউশনাল ফ্র্যাগমেন্টেশন, ডিসপেন্সেশন অফ কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্স, এইটাকে ঠিক করাটাই আমি মনে করি মূল সংস্কার, যেখানে পাওয়ার সিস্টেমে একটা বড় ধরনের পরিবর্তন আসবে, ব্যালেন্সিং হবে। এখন এসে প্রশ্ন করছেন, বিএনপির বন্ধুরা প্রশ্ন করছেন, আই বিলিভ দিস ইজ ভেরি আনফর্চুনেট অন দেয়ার পার্ট। তারা বলছেন ইলেকশন হবে, নতুন পার্লামেন্টে যারা আসবেন তারা এসে নাকি এগুলো ইমপ্লিমেন্ট করবেন উইদিন 2 ইয়ার্স। দিস ইজ নাথিং বাট এ সিরিয়াস ডিকটমি। অথচ এখানে ইমপ্লিমেন্টেশন মেকানিজমটা কি হওয়া উচিত? যা সনদে একমত হওয়া হয়েছে, আমি মনে করি আগামী পরশু দিনেই প্রেসিডেন্ট একটা প্রক্লেমেশন দিয়ে দেওয়া উচিত। এই কথা বলা উচিত যে প্রক্লেমেশনের অধীনে এই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। কনস্টিটিউশনের যে পার্ট will be contradictory with the proclamation, that part will be subordinate to proclamation. আর যে কাজটা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আপনারা বিএনপিকে বিশ্বাস কেন করছেন না, বা ক্ষমতা যারা আসবে তারা করবেন, এটি কেন মনে করছেন? বিশ্বাসের প্রশ্ন না, প্রশ্ন ইমপ্লিমেন্টেশনের। আমি আপনাকে বিশ্বাস করব, আপনি আমাকে বিশ্বাস করবেন, প্রশ্ন তো এটা না। ইটস নট এ কোয়েশ্চেন অফ ট্রাস্ট এন্ড কনফিডেন্স, ইটস এ কোয়েশ্চেন অফ সিস্টেম চেঞ্জ। পাওয়ার
পাওয়ারটাকে রিস্ট্রাকচার করা। প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের পাওয়ারকে আপনি ব্যালেন্স করতে চান, কিভাবে করবেন? উইদাউট চেঞ্জিং দ্য কনস্টিটিউশন। হাউ টু চেঞ্জ দ্য কনস্টিটিউশন? ওয়ান এন্ড দি অনলি প্রসেস ইজ টু প্রক্লেম বাই দি প্রেসিডেন্ট। সেটা করে এই মেকানিজমটা করলে আমার ধারণা সকলের জন্য সেফ হতো। আমরা শেষ করবো একদম 20 সেকেন্ডে মিলন ভাই। জামাত বিশ্বাস করতে পারছে না যে আগামী যারা নির্বাচিত সরকার আসবে তারা এটি করবে কি করবে না, তারা এখনই করতে চায় এটি। বিশ্বাস অবিশ্বাস কোশ্চেন না, যেখানে ঐক্যমত্য হয়েছে সেটাকে তো পার্টিকুলারলি দ্যাট ইজ সনদ। এম আই ক্লিয়ার? তাহলে এইটা তো বিশ্বাস হয়েছে। আমরা তো যেটা এগ্রি করেছি সকলে এগ্রি করেছে, দ্যাট ইজ ডান, দিস ইজ ডান ডিল। এখন এটা কোন সিস্টেমে যাবে? জামাত কি এগ্রি করেছে এটির সঙ্গে, না করেনি? অফকোর্স আমরা এগ্রি করেছি, এবং যদি যেগুলোতে আমরা এগ্রি করেছি সকলে মিলে এগ্রি করেছে, এগুলো যদি এখনই ইমপ্লিমেন্ট না হয়, ডান যদি আপনি আবার আনডান করেন, তাহলে জামাত উইল টেক ডিফারেন্ট পজিশন। আচ্ছা ভাই 10 সেকেন্ড টাইম, ডান আনডান। আমি বলি আপনাকে, আমাদের অতীত অভিজ্ঞতায় বলে এটিকে যদি আপনি প্রপারলি কার্যকর করতে না পারেন, যেরকম করে শিশির মনির বলছিলেন, তাহলে অতীতে যেভাবে 3 জোটের রূপরেখাকে আমরা পাশে ফেলে ক্ষমতার দিকে এগিয়ে গেছি, আগামীতেও তাই ঘটবে। কাজেই ইমিডিয়েটলি ইন 48 আওয়ার্স আর 72 আওয়ার্সের মধ্যে দলগুলো যা যা বিষয়ে ঐক্যমত্য হয়েছে এটিকে আপনি প্রেসিডেন্টের প্রোক্লেমেশন অর্ডার দিয়ে অন্তর্ভুক্ত করে ধন্যবাদ। আমরাও প্রত্যাশা করি যে জনগণের জন্য যে কাজগুলো হচ্ছে সেগুলো যেন দ্রুত জনগণের যে দাবি, যে চাওয়া, সে মতোই হোক, সেটি আগে পরে সেটি জনগণের চাওয়া অনুযায়ী হোক, সে প্রত্যাশায় দর্শক আজকে আমরা শেষ করছি। আগামীকাল আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। শুভরাত্রি।